নমস্কার সবাইকে, আমি অনির্বাণ চলে এসেছি অনিস ট্যুর ডায়েরিতে পাঞ্জাব হিমাচল ট্যুর সিরিজের আর একটা নতুন পর্বের ভিডিও নিয়ে। আজকে আমরা ধর্মশালার সাইট সিইং করব। আমাদের আজকে ধর্মশালার সাইট সিইং করার কথা, সঙ্গে ম্যাকলয়েডগঞ্জ। তো আমাদের 9:30টার সময় বিট্টু আমাদের চলে আসবে নিতে, কিন্তু আমরা যেন এখান থেকে উঠতেই পাচ্ছি না। এখানে বসে আছি, চা খেলাম, যা অদ্ভুত সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে যে এখানে যদি কেউ বেড়াতে আসেন, 2-3 দিন হেসে খেলে শুধুমাত্র এখানে বসে বসে চারিদিক পাহাড় এবং প্রকৃতি দেখলেই কিন্তু সময় কেটে যাবে। আমাদের এই পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ ট্যুর সিরিজের আগের পর্বের ভিডিওগুলো যারা দেখেননি, তাদের জন্যে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিলাম এবং প্রথম কমেন্টেও আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম। আমাদের গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন যে নাড্ডিতে নিশাদ রিসর্টে আমরা সকালবেলাটা কত আনন্দ করে কাটাচ্ছিলাম। কি অভূতপূর্ব যে এখান থেকে ধলাধার রেঞ্জকে লাগছে। এখানে বসে বসেই সময় কেটে যাবে সারাদিন। চারিদিকে গাছ, ফুল, সবুজে একদম ভরা। এখানে আমাদের রুমের সামনেটাতে একটা উঠোন মতো করা আছে, সেখানে চেয়ার টেবিল রাখা রয়েছে। আমরা তো সকালবেলার চা, ব্রেকফাস্ট সবই ওখানে করেছি। আমাদের 9:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু এত সুন্দর জায়গাটা যে আমাদের উপভোগ করতে করতে বেলা 11টা বেজে গেছে। যাই হোক, সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সেই ভিডিও পেয়ে যাবেন। আজকে নতুন দিনের ভিডিও শুরু করি। আমরা ধর্মশালার আজকে সাইট সিইং করব। শুধু ধর্মশালা নয়, ধর্মশালার সাথে সাথে আমরা ম্যাকলয়েডগঞ্জেরও সাইট সিইং করব। আর বিকেলবেলা এখানে ফিরে এসে নাড্ডি ভিউ পয়েন্ট থেকে সানসেট অবশ্যই দেখব। এই পর্বের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সঙ্গে বলি যে আমি অনির্বাণ রায়, আমার ফেসবুক প্রোফাইলও এই নামেই রয়েছে, সেখানে আমাকে ফলো করতে পারেন। আর ইনস্টাগ্রামে আমার প্রোফাইল anirban.ray.2805, সেখানেও আমাদেরকে ফলো করতে পারেন। আমরা এখন সাইট সিইং এ বেরোলাম। আজকে সকালবেলাটা তো রিসর্টটা এত সুন্দর, সেটা দেখেই আমাদের অনেকটা টাইম কেটে গেছে। এখন বেরোতে বেশ কিছুটা দেরি হয়ে গেল, প্রায় 11টার কাছাকাছি বোধহয় বাজে। এখন আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে ডাল লেক। এটা হচ্ছে ডাল লেক, কিন্তু এখন জল সমস্ত বের করে দিয়েছে। বোধহয় কিছু একটা কাজ টাজ হবে বা ডিপ করে। আমাদের ডাল লেক বললেই প্রথমে মনে আসে বোধহয় শ্রীনগর, কিন্তু এই ধর্মশালাতেও ডাল লেক আছে। যে ডাল লেক এখন অবশ্য শুকনো দেখলাম, কিন্তু ব্যাকড্রপটা খালি একবার দেখুন, চারিদিকে দেবদারু গাছে ভরা। দুর্দান্ত ল্যান্ডস্কেপ আর কি, সেটা মানতেই হবে। डल लेक है श्रीनगर में। हाँ, वो है डल लेक। এখানে রাস্তা খুব সরু সরু বলে, তাই জন্য একটা গাড়ি উল্টো দিক থেকে এলে একদম স্লো হয়ে যেতে হচ্ছে, না হলে পাস করা যাচ্ছে না। এখানে কিন্তু জনসংখ্যাও খুব বেশি নেই এবং পর্যটকদের চাপও খুব বেশি নেই, ফলে প্রকৃতিকে উপভোগ করা, সামনে বসে ধলাধার রেঞ্জকে এত কাছ থেকে দেখা যায়, সেটাকে আপনি শান্ত নিরিবিলি জায়গায় বসে সারাদিন ধরে দেখে কাটিয়ে দিতে পারেন। আমরা এখন চলে এসেছি হচ্ছে সেন্ট জনস চার্চ। খুব সুন্দর, একদম প্রকৃতির মধ্যে এই চার্চটা। আগে চার্চটা দেখে আছি। সেন্ট জন ইন দ্য ওয়াইল্ডারনেস হলো একটি প্রোটেস্ট্যান্ট চার্চ, যা জন ব্যাপটিস্টকে উৎসর্গ করা হয়েছে। এটি 1852 সালে নির্মিত হয়েছিল
এবং দেবদার বনের মধ্যে অবস্থিত। চারিদিকে দেখতেই পাচ্ছেন দেবদার, লম্বা লম্বা দেবদারু গাছ, আর নিওগথিক স্থাপত্যে নির্মিত। চার্চটি জন এলগিন, যিনি ব্রিটিশ রাজত্বের সময় 1861 সালে ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় হন। তিনি 1863 সালের 20 নভেম্বর মারা যান এবং তাকে এখানেই সমাহিত করা হয়। চার্চের জানলাতে যে কাঁচগুলো ব্যবহার করা হয়েছে তা কিন্তু বেলজিয়ামের দাগযুক্ত কাঁচ। 1905 সালে কাংড়ায় যে ভয়ানক ভূমিকম্প হয়েছিল তা থেকে কিন্তু গির্জার কাঠামো রক্ষা পেলেও ওপরে যে ঘণ্টাঘর ছিল তা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়। পরে 1915 সালে ইংল্যান্ড থেকে আনা হয়েছিল একটি ঘণ্টা, যা গির্জার প্রাঙ্গণে বাইরে স্থাপন করা হয়েছিল। এখানেই সমাহিত করা হয় জন এলগিনকে, যিনি 1861 সালে প্রথমে গভর্নর জেনারেল এবং পরে ভাইসরয় হন ব্রিটিশ রাজত্বে। চার্চের গেট থেকে বেরিয়ে আমরা চার্চকে ডান দিকে রেখে এগিয়ে চলেছি। বাঁদিকে পড়বে হচ্ছে ইকো পার্ক। हिमाचल प्रदेश फॉरेस्ट डिपार्टमेंट इको पार्क बनोई, फॉरेस्ट डिवीजन, धर्मशाला। एडल्ट 25 টাকা, चाइल्ड 10 টাকা, फॉरेनर्स 100। ऑनलाइन पेमेंट फैसिलिटी अवेलेबल। ऑनलाइन फैसिलिटी अवेलेबल। এটা এন্ট্রি টিকিট। এবার চলে যাই আমরা ভিতরে। না এন্ট্রি টিকিট দেখাতে হবে। দেখাতে হবে না, তুই চল। ओक ट्रेल, वुडन ब्रिजेस, व्यू पॉइंट, योगा पॉइंट, सेक्शन ऑफ मैमल्स ऑफ हिमाचल प्रदेश। এটা এক ধরনের নেচার ট্রেল, মানে ওক ট্রি, দেবদার ট্রি, চারিদিকে তো ঘন জঙ্গল হয়ে রয়েছে, তার মধ্যে দিয়ে বিভিন্ন পয়েন্ট করা রয়েছে, সেগুলোকে ঘোরা যাবে। তো বাচ্চাদের বেশ ভালোই লাগবে। চলুন দেখা যাক বৃষ্টি কত দূর যায়। বৃষ্টি তো এই টাওয়ারটাতে তো উঠবেই। অনেক কিছু আছে এখানে, জানিস তো? হ্যাঁ জানি। শুধু এইটা ছাড়া। চল চল চল, ওঠ। সকালবেলা কিন্তু ওয়েদার খুব ভালো ছিল, তখন
মানে আকাশ একদম পরিষ্কার ছিল, চারিদিকে একদম সানশাইন। আমরা যখন সকালবেলা রিসর্টে বসেছিলাম বাইরেটা দুর্দান্ত লাগছিল। এখন একটু মেঘ করেছে, একটু আকাশ ঢেকে গেছে মেঘে, বৃষ্টি না হয়, বৃষ্টি হলে আবার ছাতা নিয়ে বেরোতেও ভুলে গেছি আবার। আমরা এখন চলেছি হচ্ছে ম্যাকলয়েডগঞ্জ মার্কেটের মধ্য দিয়ে, দুপাশে প্রচুর দোকান এবং ম্যাকলয়েডগঞ্জে তিব্বতী কালচার রয়েছে এবং তিব্বতী খাবার রেস্টুরেন্ট এখানে খুবই ভালো রয়েছে। যারা তিব্বতী খাবার খেতে চান তারা এখানে আসতেই পারেন। আমরা এখন চলে এসেছি হচ্ছে ভাগসুনাগ ওয়াটারফল আর ভাগসুনাগ টেম্পল দেখতে। লেডিস লোক আগে আগে যাচ্ছে। ভাগসুনাগ ওয়াটারফল, ভাগসুনাগ টেম্পল দেখবো প্রথমে, তারপরে হচ্ছে ভাগসুনাগ ওয়াটারফল। টেম্পল থেকে ওয়াটারফল 300-400 মিটার মতো ট্রেক করতে হয়, তবে গিয়ে ওয়াটারফলস দেখতে পাওয়া যাবে। ওপরে কিন্তু খুব মেঘ করেছে, মানে আমাদের ওপরে নয়, পাহাড়ের ওপরে ওই দিকটাতে। আমাদের মনে রোদ ঝলমলে আকাশ, আকাশে মেঘ। ওই যে পাহাড়ের ওপরে মেঘ করেছে। হ্যাঁ, ঘন্টা বাজাও, ঘন্টা ঘন্টা ঘন্টা। ম্যাকলয়েডগঞ্জ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই ভাগসুনাগ মন্দির বেশ পুরনো মন্দির এবং পাশে এখানে একটা পুকুর রয়েছে। সেই পুকুরে স্নান করলে সমস্ত জরা ব্যাধি দূর হয় বলে এখানে অনেকেই স্নান করেন। এবং পাশে আমি দেখাবো এখানে একটা সুইমিং পুল রয়েছে, সেই সুইমিং পুলেও কিন্তু এই যে পুকুরের জল সেখানে গিয়ে মেশে, ওখানেও কিন্তু অনেকে স্নান করেন। আর পাহাড় দিয়ে ঘেরা চারদিক, বেশ সুন্দর জায়গায় মন্দিরটা অবস্থিত। এবং সবচেয়ে বড় কথা, এখানে খুব বেশি ভিড় যেহেতু নেই, তাই দুদণ্ড বসে এখানে কিন্তু বেশ ভালোই লাগবে। টেম্পল অফিস। আর যে পুকুরের জল পবিত্র বলে মনে করা হয় সেই পুকুরটাকে বলে হচ্ছে জলকুণ্ড। অনেকে বলতে শুনলাম ভাগসুনাথ টেম্পল, কিন্তু ভাগসুনাথ নয়, অ্যাকচুয়ালি এই মন্দিরটার নাম হচ্ছে ভাগসুনাগ টেম্পল। ওই যে নিচে ডান দিকে জলকুণ্ডটা দেখা যাচ্ছে, আর তার ওপাশেই রয়েছে হচ্ছে সুইমিং পুলটা। মন্দিরটা খুব সুন্দর দেখতে, উপরে বেশ ঘন মেঘ করে এসছে। এই যে জলকুণ্ড দেখতে পাচ্ছেন, আর তার ওপাশেই রয়েছে হচ্ছে সুইমিং পুল। আর এই ভাগসুনাগ টেম্পলের যে নিচের অংশটা, সেখান দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে ভাগসুনাগ ওয়াটারফলসের দিকে। এখানে দাঁড়াও। মানে টিপিক্যাল উত্তরাখণ্ড হিমাচলের দিকে যে মন্দিরগুলো আমরা দেখতে পাই, যে বেশ কয়েকটা টায়ার করা রয়েছে আর কি, প্রথমে একটা বড় অংশ, তার উপর একটা ছোট অংশ, সেই রকমই ধাঁচের এই মন্দিরটা।
এইখান দিয়ে আমাদের যেতে হবে হচ্ছে ওয়াটারফলসের দিকে, ওয়ে টু ওয়াটারফল। এখান থেকে 400 মিটার মতো হাইকিং করতে হবে, করে আমাদেরকে পৌঁছাতে হবে ভাগসুনাগ ওয়াটারফলসের সামনে। প্রচুর দোকানপাট রয়েছে, কেনাকাটা করতে গেলে কিন্তু যথেষ্ট বার্গেন করতে হচ্ছে। তবে কিছু ফিক্সড প্রাইস শপ রয়েছে, আমার মনে হয় সেই শপগুলোতে যাওয়াই ভালো হবে না ঠকার জন্য। ওই যে দূরে ওয়াটারফলসের আভাস, মানে ওই জলধারা যেখান থেকে পড়ছে তারপরে জলটা যে পাহাড়ের মাঝখান দিয়ে এগিয়ে আসছে সেইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে, মানে ছোটো ছোটো স্টল রয়েছে যেখানে চা, কফি বা ম্যাগি কিন্তু পেয়ে যাবেন, তবে একটু দাম বেশি হবে। ঠিক আমরা যে দিকটায় এগোচ্ছি পাহাড়ের উপর, সেদিকটা দিয়ে কিন্তু প্রচণ্ড রকমের মেঘ করেছে। Hey. নিচে একটা অংশ আছে, এখানেও কিন্তু প্রচুর লোক রয়েছে। আর এটা কিন্তু আমাকে মেঘালয়ের ক্রাংসুরি ওয়াটারফলসের একটা জায়গার কথা মনে করালো। ওপর টায়ারে আপনারা যখন যারা গেছেন মেঘালয় তারা কিন্তু জানবেন, মনে করতে পারবেন ক্রাংসুরি ওয়াটারফলসের যে আপার টায়ারটা সেখানে কিন্তু এরকম একটা অংশ ছিল। এইবারে আমরা কিন্তু দেখা পেয়েছি ভাগসুনাগ ওয়াটারফলসে। ওই যে ওপরে মেঘ পড়ে আছে আর তার মধ্যে দিয়ে জলধারা নিচে নেমে আসছে। ওফ, কি যে দারুণ লাগছে! ওই কাছে তো পৌঁছতেই হবে। Today is a good day to change the world. ছেড়ে দেবো হাত? না, ও আচ্ছা ঠিক আছে। বাবা এখানটা নিচু অনেক। Wow. That's two waterfalls. ভাগসুনাগ ওয়াটারফলসের সামনে একদম ভরে ভরে জল পড়ছে। ওই যে পেছনে দেখা যাচ্ছে ওয়াটারফল, আর এখান থেকে নিচে নেমে চলে যাচ্ছে। বৃষ্টি করছে, বড় বড় ফোঁটায় বৃষ্টি করছে। দুর্দান্ত জায়গাটা।
ভাগজুনাগ ওয়াটারফল। বেশ বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে গেল। আরে বৃষ্টির সাথে সাথে এগুলো কি শিলাবৃষ্টি হচ্ছে, বরফের টুকরো। মাই গুডনেস, এটাও আমরা এক্সপিরিয়েন্স করে ফেললাম। এখানে ছোট একটা স্টলে বসে আছি, কফি আর ম্যাগি অর্ডার করলাম। কতক্ষণে বৃষ্টি কমবে, ছাতা যেহেতু আনিনি, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কোথায়? এই যে এই যে এই যে এই যে বৃষ্টি কমে গেছিল একটু আগে, কিন্তু আমাদের ওই ম্যাগি আর কফি অর্ডার দেওয়া ছিল, সেটা খেয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। ওইদিকে রোদ্দুর উঠেছে দেখো। गर्मियाँ में सुबह 5 बजे से शाम 8 बजे तक, सर्दियों में सुबह 6 बजे से शाम 6 बजे तक। जिसे तैरना ना आता हो वो सरोवर में ना जाए। এই ওয়াটারফল যাওয়ার রাস্তার পাশে অনেক দোকান রয়েছে। এবার আমরা চলে এসেছি ম্যাকলয়েডগঞ্জের দলাই লামা টেম্পলে। 1391 সালে প্রথম দলাই লামার জন্মের পর থেকে এখনও অবধি 14 জন এই দলাই লামা এসেছেন। তিব্বতী বিশ্বাস অনুসারে দলাই লামা করুণাময় বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের অবতার। তিব্বতের লাসা শহরে অবস্থিত পোতালা প্রাসাদে দলাই লামার বাসভবন অবস্থিত। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে প্রতিটি দলাই লামাই পূর্ববর্তী দলাই লামার পুনর্জন্ম, বা তিব্বতীদের ভাষায় করুণাময় বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের অবতার। একজন দলাই লামা মারা গেলে বৌদ্ধ সাধকেরা তার পুনর্জন্মিত অবতারের সন্ধান শুরু করেন। সাধারণত একটি অল্প বয়স্ক ছেলের মধ্যে এই আত্মার আত্মপ্রকাশ ঘটে, যাকে পূর্ববর্তী শাসকেরা ক্রমধারা রক্ষার্থে এবং দলাই লামার প্রশিক্ষণের জন্য প্রাসাদে নিয়ে যাওয়া হয়। বর্তমান 14 দলাই লামা হলেন তেনজিং গ্যাতসো। চীন কর্তৃক তিব্বত অধিগৃহীত হওয়ার পর 1958 সালে 14 দলাই লামা তার কিছু অনুগামী সহ গোপনে দেশ ত্যাগ করে ভারতে আগমন করেন এবং সেখানে আশ্রয় গ্রহণ করেন। ইনি তিব্বতে শান্তি রক্ষার ক্ষেত্রে অবদানের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন। ওই উপরে উঠেছে রোদ্দুর আর এদিকে নেমেছে টিপ টিপ করে পড়ছে বৃষ্টি, এদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। এবার আমরা চলে এসেছি ধর্মশালা স্কাইওয়েতে, টাটা এন্টারপ্রাইজ। এন্ট্রি গেট, চলো। তোমাকে তো মনে হচ্ছে চড়াবো না বলেছি, এমন ভাব করছো তুমি। চলো। সেবারে দেখছো না, এতটা আসলাম।
আচ্ছা, রোপওয়ে টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা। লাস্ট টিকিট কিন্তু দেওয়া হবে তারও আধ ঘন্টা আগে। আর রাউন্ড ট্রিপের জন্য হচ্ছে 700 টাকা পার হেড, আর ওয়ান ওয়ের জন্য হচ্ছে 480 টাকা পার হেড। আমরা যাচ্ছি হচ্ছে ম্যাকলয়েডগঞ্জ থেকে ধর্মশালা। আমাদের গাড়ি বিট্টুকে বলে দিয়েছি, বিট্টু চলে গেছে ধর্মশালাতে, চলে যাবে। আমরা ওখান থেকে আবার আমাদের গাড়িতে উঠব। এখানে সিকিউরিটি চেক ইন হলো, প্রথমে সিকিউরিটি চেক ইন হলো, তারপরে সে টিকিট হলো। अब ये রোদ্দুরও উঠেছে, আবার বৃষ্টিও পড়ছে। এখানে 480 পার হেড হচ্ছে টিকিট, হ্যাঁ, মানে ওয়ান ওয়ের জন্য, আর 700 হচ্ছে বোথ ওয়ের জন্য। ও क्या नजारा है। বৃষ্টি আমরা এদিকে ফিরবো, তাই তো? চলে যাবো। এবার কিরম লাগছে দেখ নিচের দিকে। ম্যাকলয়েডগঞ্জে দলাই লামা টেম্পলের ঠিক সামনে থেকেই এই রোপওয়ে বা স্কাইওয়ে বা কেবল কার যাই বলুন না কেন শুরু হয়, এবং ধর্মশালায় নামে হচ্ছে 1.8 কিলোমিটার ডিস্টেন্স এখানে কভার করে, মানে এরিয়াল ডিস্টেন্স। সি লেভেল থেকে ধর্মশালার হাইট হচ্ছে 1457 মিটার, সেখানে ম্যাকলয়েডগঞ্জের হাইট হচ্ছে 2082 মিটার। তার মানে মোর দ্যান 600 মিটার আমরা কিন্তু এখন নিচের দিকে নামছি। এই 1.8 কিলোমিটার যে রোপওয়ের যে কেবল কারের যে ডিস্টেন্স কভার করে, সেটা 5 থেকে 7 মিনিট লাগে কভার করতে। টোটাল 10টা টাওয়ার রয়েছে, মানে যে পিলারগুলোর ওপর দিয়ে তারগুলো বাঁধা রয়েছে, আর দুটো স্টেশন অবশ্যই ধর্মশালা আর ম্যাকলয়েডগঞ্জ। অসাধারণ বললেও কম বলা হয়, যা অভূতপূর্ব চারিদিকের সিন সিনারি দেখতে পাচ্ছি। সত্যি কথা, চারিদিকে সবুজ, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এই উপরে যে একটা ঝমঝম করে আওয়াজ হচ্ছে মাঝে মাঝে, আর দূরে দেখা যাচ্ছে ধর্মশালা শহরটাকে, জাস্ট মাইন্ড বগলিং। ওপর থেকে ধর্মশালাটা দেখো, লালা সবুজটি, লালা সবুজটি। আমি তো দেখলাম, আমি তো ওদিকে যেতে পারবো। না না, ওখান থেকে নড়বে না। দেখ ওই যে পেছনের রাস্তা দিয়ে দেখতে পাবি। কত নিচে নেমে যাচ্ছি আমরা। দারুণ কিন্তু লাগলো। এই ওপর থেকে ম্যাকলয়েডগঞ্জ থেকে নিচে চলে এলাম ধর্মশালা, আর চারদিকটা এত সুন্দর লাগছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, রোদ উঠেছে, মানে সব মিলিয়ে একদম দুর্দশ। চলে এসছি।
এই এটা দিবি। দাও দাও। বাবা লাইভ করেছে আর আমার ফোনটা আবার পুরো হট হয়ে গেছে। দাঁড়াও, করবে তো? মা, চলে আয়। আরে এবার ওঠ, দাঁড়াবে না পুরো। এক্সিট। ওই দেখ কতগুলো, দেখ এখানে এক্সট্রা রয়েছে দেখ। কেবিল কার থেকে বেরিয়ে কিন্তু আবার জোরে বৃষ্টি নেমেছিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এবার যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টে, যেটা আমার কাছে প্রচণ্ড একটা এক্সাইটিং। সেটা হচ্ছে HPCA ক্রিকেট স্টেডিয়াম। এই যে আমরা স্টেডিয়ামের মানে চারপাশ দিয়েই ঘুরছি আর কি। আমরা যে গেট দিয়ে ঢুকবো সেই গেটের ওখানে পৌঁছানোর চেষ্টা করছি এখন। বিশ্বের উচ্চতম ক্রিকেট স্টেডিয়াম হলো এই ধর্মশালার HPCA ক্রিকেট স্টেডিয়াম, যার উচ্চতা 1460 মিটার, 1460 মিটার। এন্ট্রি ফি 25 টাকা পার পার্সন, অনলাইনে পেমেন্ট করা যায়। রাইট সাইড में, हाँ ঠিক। চলো চলো চলো। এটা দাও, এটা দাও না। কোথায় বৃষ্টি পড়ছে? হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই স্টেডিয়াম তৈরি হয় 2003 সালে এবং এর ক্যাপাসিটি হচ্ছে, ভিজিটার্স ক্যাপাসিটি হচ্ছে 23,000 এবং 2017 সালে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় তারও 4 বছর আগে 2013-তে। গেট নাম্বার 13। ওফ, দুর্দান্ত লাগছে। অনেকদিন পরে ক্রিকেট মাঠে এসে মনে হচ্ছে এখানে বসে একটা লাইভ ম্যাচ দেখতে পারলে কিন্তু হেভি হতো। যাই হোক, IPL-এ কিংস 11 পাঞ্জাবের কিন্তু দুটো হোম গ্রাউন্ড রয়েছে। একটা হচ্ছে ইন্দরজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম, যেটা মোহালিতে, মানে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের। আর কখনো এই ধর্মশালাকেও কিন্তু কিংস 11 পাঞ্জাবের হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন জেগেছে মনে, আপনাদেরকে বলি, এই সুন্দর মাঠে খেলা যখন চলে তখন কি দর্শক শুধুমাত্র খেলাই দেখেন, না মাঝে মাঝে পাহাড়ের দিকে তাকিয়ে, চারিদিকের সুন্দর ল্যান্ডস্কেপের দিকে তাকিয়ে ভুলে যান মাঝে মাঝে খেলায় কি হচ্ছে অতটাও না দেখলে চলবে, আগে প্রকৃতিকে উপভোগ করি? এবার চলে এসেছি আমরা ওয়ার মিউজিয়াম। এখানে বিভিন্ন রকমের সব ফ্লাইট ক্রাফটের মডেল, ট্যাঙ্কের মডেলগুলো রয়েছে। স্টাফ স্টেট ওয়ার মিউজিয়াম ধর্মশালা, ₹20 পার পার্সন টিকিট। 25 পাউন্ডার আর্টিলারি গান। आगे चढ़ना जोरावर सिंह, वीर वोग्या वसुंधरा। स्टेट वॉर मेमोरियल।
राज्य मुख्य स्मारक। ও হ্যাঁ, টিকিট। বিভিন্ন যুদ্ধের সরঞ্জামের পাশাপাশি এখানে 1947-48 সালে জম্মু কাশ্মীর অপারেশনস, 1962 সালে ইন্ডিয়া চায়না যুদ্ধ, 1965-তে ইন্ডিয়া পাকিস্তান এবং 1971-ও ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে যে সমস্ত বীর সেনানী প্রাণ দিয়েছেন দেশের জন্য, তাদেরকে স্মরণ করে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। শহীদ স্মারক। चलो इधर ही खेल लेते हैं। अबे तो चिल्लाओ भैया, ऐसे चिल्लाओ। বিভিন্ন যুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদের একটা লিস্ট করা রয়েছে এখানে, তাদের উদ্দেশ্যে স্মারক এটা। When you go home, tell them of us and say, for your tomorrow we gave our today. That's true. কত সৈন্যের বলিদানের পরে আমাদের দেশ সুরক্ষিত থাকে। স্টেট ওয়ার মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন চলেছি কিন্তু চা বাগান দেখতে। আচ্ছা, কাংড়া জেলার যে চা বিখ্যাত সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এটার বিখ্যাত তার কারণ হচ্ছে ইউনিক কালার আর ফ্লেভারের জন্য। গ্রিন টি আর ব্ল্যাক টি পাওয়া যায়। ব্ল্যাক টি স্বাদে একটু মিষ্টি মিষ্টি, কিন্তু গ্রিন টিতে অদ্ভুত একটা সূক্ষ্ম কাঠের গন্ধ পাওয়া যায়, যা কিন্তু এই ভৌগোলিক বৈশিষ্ট্য যে এই অঞ্চলের, তার জন্যেই কিন্তু সেটা পাই আমরা। সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু চায়ের সুন্দর গন্ধ বেরোচ্ছে। বিভিন্ন সময় এখানে বিভিন্ন সেলিব্রিটিরা চা খেয়ে গেছেন, চা বাগানে ঘুরেছেন, তার বিভিন্ন ছবি এখানে রয়েছে। ধর্মশালার সমস্ত সাইট সিইং করতে করতে আমাদের পেয়ে গেছে প্রচণ্ড রকমের খিদে। আগে আমাদেরকে কিছু খেতেই হবে। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। একটু দেরি হয়ে গেছে লাঞ্চ করতে, কিন্তু যাই হোক এসে গেছি। এখানে নাচির কাছেই একটা রেস্টুরেন্ট, সামার ব্রিজ
রাইস এছাড়া তো আমাদের চলবে না, আমাদের লাইফ রাইস লগ্নে জন্ম আমাদের। ডাল ফ্রাই, সালাদ, আর এখানে হচ্ছে চিকেন কষা। ল্যান্ডস্লাইড আজ সকালে আমাদের রিসর্ট থেকে বেরিয়ে ধর্মশালা সাইট সিইং করার জন্য বেরোতে বেশ কিছুটা দেরি হয়েছিল, কিন্তু সব কিছু এখানে যেহেতু খুব বেশি দূরত্বে নয়, তাই জন্য আমাদের সমস্ত সাইট সিইংগুলোই করা হয়ে গেছে। এরপরে একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ বাকি, সেটা হচ্ছে নাড্ডির সানসেট দেখা। এই যে সানসেট পয়েন্ট নাড্ডি, ইভান্স ক্যাফে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সানসেট পয়েন্টের দিকে। এটা একটা হোটেল হচ্ছে নতুন, বক্রতুন্ডা, বা হয়তো চালু হয়ে গেছে, উপরের দিকটা হচ্ছে এরকম কিছু। এই নাড্ডির সানসেট পয়েন্ট কিন্তু আমাদের নিশাদ রিসর্ট থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স, 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে এলে। ইভান্স ক্যাফে, আসলে এখান থেকে নাড্ডির সানসেটটা খুব সুন্দর দেখা যায়। এই হচ্ছে এখানে সানসেট দেখা গেল, আমরা সানসেট এতক্ষণ দেখলাম। আর এইটা হচ্ছে ইভান্স ক্যাফে, প্রচুর বসার জায়গা, কিন্তু অনেক আগে আগে আসতে হবে। এই ওপরেও বসার জায়গা রয়েছে, প্রচুর ফরেনার্স দেখতে পাচ্ছি। খুব ভালো জায়গাতে এই ইভান্স ক্যাফে, নাড্ডি ভিউ পয়েন্টে, মানে খুব ভালো আর কি সানসেট দেখতে গেলে। এখানে বসে এক পেয়ালা কফি নিয়ে সানসেট দেখতে মনে হবে লাইফ, মানে জীবন সার্থক আর কি। এর বেশি আর কি চাই, এরকম একটা সুন্দর সানসেট। আর আমরা নিশাদ রিসর্টে বসে সকালবেলার যে ভিউ পেয়েছি, তা সত্যি মানে অসাধারণ বললে খুবই কম বলা হয়। আমাদের পাঞ্জাব হিমাচল প্রদেশ ট্যুরের 6ষ্ঠ পর্বের ভিডিও এই অবধি থাকলো, যেখানে আপনারা ধর্মশালার সাইট সিইং দেখলেন। এর আগে প্রথম থেকে 5ম পর্বের ভিডিও যদি না দেখে থাকেন তা অবশ্যই দেখে নেবেন। আগের পর্বের ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ফেসবুকে আমাদের ফলো করবেন অনির্বাণ রায়, আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করবেন anirban.ray.2805।